whenever we are talking about lacrimal apparatus, what does it mean? Lacrimal apparatus যখন কথাটা বলছি, we are actually dealing with two things. So one is we will discuss about the formation, and other thing is we will discuss about its drainage. So আমাদের tear fluid তার ম্যাক্সিমাম কোন গ্ল্যান্ড থেকে সিক্রিশন হয়? কি বিড়বিড় করছিস, ভালো করে বল। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে। সো ল্যাক্রিমাল গ্ল্যান্ড আমাদের কোথায় থাকে? লোকেশন অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড, superotemporal part of the orbit. So obviously the formation, the bulk of the tear fluid, it is formed by mainly the lacrimal gland, and also there are some accessory lacrimal gland. We will eventually talk about this gland also. So এই যে lacrimal gland টা রয়েছে আমাদের, so lacrimal gland টা we all know that it is present in the superotemporal বা anterolateral aspect of the orbit, right? তাহলে এই যে অরবিটের এখানে রয়েছে, সো ইফ আমি আজকে ছবিটা এরকম আঁকি যে এটা আমার আই বল, তাহলে এটা আমার আই লিড রয়েছে, এখানে আইব্রো আছে ধর, ঠিক আছে। তাহলে এখানে যে একটা হার্ড মার্জিন আমরা পাই, একটা বনি প্রমিনেন্স পাই, সেটা জিনিসটা কি? এটা কি জিনিস? সুপ্রাঅরবিটাল পার্ট অফ সুপ্রাঅরবিটাল রিজ। তো এটা বেসিক্যালি কি? অরবিটাল প্লেট অফ কি বোন? এটা ফ্রন্টাল বোন, ঠিক। তো কি হয় আমাদের গ্ল্যান্ডটা যখন এখানে থাকে, সো বেসিক্যালি দ্য গ্ল্যান্ড হ্যাজ টু পার্টস। যেটা আমরা এখানে আজকে ফিল করতে পারছি, ইট ইজ আ কম্পারেটিভলি আ লার্জার পার্ট which is known as the orbital part, ঠিক আছে। আর এর নিচে এখানে আইলিডটা যেটা বললাম রয়েছে, এখানে কি আছে? এলপিএস একটা মাসল আছে, এলিভেটর প্যালপেব্রি সুপেরিয়রিস, ঠিক তার তলাতেও কি আছে? একটা ছোট্ট প্যালপেব্রাল পার্ট রয়েছে। সো যখন আমরা বলছি about lacrimal gland, so lacrimal gland is not only present in the anterolateral part of the orbit, it is also a small portion is present in the palpebral part, which is known as the palpebral portion, right? তাহলে the mass যেটা বেশি বড় হচ্ছে, আমান শেপেড হচ্ছে, that is the orbital part, আর একটা কি আছে? একটা হচ্ছে palpebral part, ঠিক আছে। সো তোদের অনেক সময় দেয় lacrimal apparatus বলে দেয়, দেন তোকে এক একটা আমাদের অ্যানাটমি অ্যান্ড স্ট্রাকচারস নিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে মেন আমরা যেটা বললাম যে lacrimal apparatus এর মধ্যে এগুলো রয়েছে, আর বাকি কম্পোনেন্ট গুলো কি আছে সবাই আমরা মোটামুটি একটু জানি। কিভাবে ড্রেন হয়? এখানে কি থাকে? ক্যানালিকিউলাই না, আগে থাকে দুটো পাংটা থাকে, পাংটা গুলো থেকে আসে ক্যানালিকিউলাই, আপার লোয়ার কমন ক্যানালিকিউলাই, lacrimal sac, and then it's continuous the nasolacrimal duct. This is all the component of lacrimal apparatus. আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা কম্পোনেন্ট নিয়ে ডিসকাস করব, কারণ এটা লং কোয়েশ্চেন আসে তোদের। সো এটাই যেটা ছবিটা বললাম, সো অ্যাজ উই ক্যান সি যে এটা একটা বড় অরবিটাল পার্ট থাকছে, এখানে অরবিটাল রিমটা থাকছে, তলা এখানে ছোট ছোট প্যালপেব্রাল পার্টটা এখানে থাকবে, ঠিক আছে। কি হয়? lacrimal gland is নাও এই যে lacrimal gland আমাদের anterolateral part of the orbit এ রয়েছে, যেই জায়গাটাতে আছে সেইটাকে বলে fossa for lacrimal gland। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেন পরেও আমরা যখন lacrimal sac পড়বো তখন সেটা আমরা বুঝতে পারবো। এটার নাম হচ্ছে fossa for lacrimal gland। তাহলে কি আছে এখানে? It's formed by the orbital part of frontal bone, and the gland is divided into in its anterior aspect by lateral horn of the levator muscle by two parts, superior orbital, inferior palpebral, which are continuous with each other in the posterior part. Now এটা তাহলে বোঝাই যাচ্ছে এটা অরবিটাল প্লেটটা এভাবে থাকছে ফ্রন্টাল বোনের, এই তলা এখানে অরবিটাল পার্টটা থাকছে lacrimal gland, ঠিক আছে। এবারে যেটা আমাদের জানতে হবে যে যেহেতু আর গ্ল্যান্ডটা একটা এরকম ভাবে থাকছে, ঠিক আছে, তাহলে একটা সুপিরিয়র সারফেস একটা থাকে, একটা ইনফিরিয়র সারফেস থাকে, রাইট? আর কি থাকতে পারে? বর্ডার দুটো থাকতে পারে, অ্যান্টেরিয়র বর্ডার
posterior border, medial আর lateral surface, ঠিক আছে? তোদের একটু হলেও অ্যানাটমিটা জানতে হবে, বিকজ দুটো যে এই সারফেস রয়েছে, কিছু জিনিস আমরা এই ছবিটা থেকেই বুঝতে পারছি। যদি এরকম থাকে, সুপিরিয়র সারফেসটা কনভেক্স মতন থাকে, এটা কনকেভ মতন থাকে, ঠিক আছে? সো সুপিরিয়র সারফেস যেটা থাকছে, সুপিরিয়র সারফেস কার কন্ট্যাক্টে আছে? অরবাইটাল প্লেট অফ ফ্রন্টাল বোন, ওর তলাতেই রয়েছে। সো সুপিরিয়র রিলেশনে কি থাকবে ওর? ইটস কনভেক্স এন্ড ইট লাইজ অন দ্য পেরিঅরবাইটা, যেটা বেসিক্যালি ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ওখানে অরবাইটাল প্লেট অফ ফ্রন্টাল বোনটা রয়েছে। তাহলে ওর নিচে কি থাকবে? এই সারফেসটার নিচে কি থাকছে? এখানে কি মাসেল বললাম এক্ষুনি? লেভেটার। লেভেটারের ল্যাটারাল হর্নটা থাকে, সো ইট লাইজ অন দিস কনকেভ, ইট লাইজ অন দ্য এলপিএস মাসেল এন্ড ল্যাটারাল হর্ন অন দ্য লেভেটার অ্যাপোনিউরোসিস। সো ইনফিরিয়র সারফেসে তাহলে কি থাকবে? এলপিএস, ঠিক আছে? তাহলে আর কি বললাম থাকছে? অ্যান্টেরিয়র বর্ডার, পস্টেরিয়র বর্ডার, মিডিয়াল ল্যাটারাল এক্সট্রিমিটিস। এবারে এই যে আজকে গ্ল্যান্ডটা এখানে রয়েছে, এর অ্যান্টেরিয়র বর্ডার এই জায়গাটাতে থাকছে, তো তাহলে এখানে আমাদের কি থাকে? অনেকগুলো সুচার্স থাকে। মানে কি সুচার থাকে? ফ্রন্টোজাইগোম্যাটিক সুচার, জাইগোম্যাটিক বোন থাকছে এখানটাতে, এখানে একটা ফ্রন্টাল বোনের এখানে একটা সুচার থাকে যেখানে ওরা জয়েন করছে। সো এখানে যেটা জানতে হবে যে অ্যান্টেরিয়র বর্ডার, ইট ইজ শার্প এন্ড ইট ইজ প্যারালাল টু দ্য অরবিটাল মার্জিন আপ টু দ্য এই ফ্রন্টোজাইগোম্যাটিক সুচার, ঠিক আছে? অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে এইটুকু। আর পস্টেরিয়র বর্ডার ইজ অ্যাকচুয়ালি আমরা যেটা বললাম, ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য প্যালপেব্রাল পার্ট অনলি, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ইটস রাউন্ডেড এন্ড ইটস কন্টিনিউয়াস উইথ দ্য প্যালপেব্রাল পার্ট। নাও lateral extremity টা কোথায় থাকছে? It rests upon the lateral rectus and medial extremity is related to the LPS muscle. শুধু এটুকু জানলেই এখানে হবে। সো মেইন ইম্পর্টেন্ট কি? ওর সুপিরিয়র অ্যাসপেক্টে অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন থাকছে, নিচে এলপিএস থাকছে, পস্টেরিয়রলি প্যালপেব্রাল পার্টের সাথে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, অ্যান্টেরিয়রলি ফ্রন্টোজাইগোম্যাটিক সুচার অবধি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে উইথ দ্য অরবিটাল মার্জিন, এন্ড ল্যাটারালি ল্যাটারাল রেক্টাস মাসলের ওখানে থাকছে, মিডিয়ালি এলপিএস এর একটা কন্টিনিউয়েশনে থাকছে। বাস এটুকু হয়ে গেছে আমার ল্যাক্রিমাল গ্ল্যান্ডের রিলেশন। নাও palpebral part যেটা বললাম, সো অরবিটাল পার্ট ইজ লার্জ, almond shaped is large, বাট palpebral পার্টটা অনেকটাই ছোট, যেটা আমাদের আইলিডে রয়েছে। সো এটা 1/3 of the size of the orbital part and it consists of only 2 to 3 lobules. যেহেতু গ্ল্যান্ড অনেক লোবিউল, ইটস এ লোবিউলার স্ট্রাকচার, সো ওর যেহেতু অনেক ছোট সাইজ, 2 to 3 lobules only রয়েছে। and what is important is that এই যে আমাদের মেইন অরবিটাল পার্ট থেকে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কিছু ডাক্টস আসে, এই ল্যাক্রিমাল ডাক্টস গুলো আসে, ঠিক আছে? সো বেসিক্যালি all these ducts from the main orbital part, it passes through this palpebral part, then it opens to the fornix, ঠিক আছে? সো all the glands যেটা ল্যাক্রিমাল অরবিটাল পার্ট থেকে আসছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের, it will pass upon the what? Pass upon the orbital part and then it will open into the fornix. Okay? Now since এটা important, এটা ইম্পর্টেন্ট, সো দ্য ডাক্টস, ল্যাক্রিমাল গ্ল্যান্ড ইজ ড্রেন, আমরা জানি অনেকগুলো ল্যাক্রিমাল ডাক্টস যেগুলো বললাম আসছে। সো ডাক্টস ওপেন ইন দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য সুপিরিয়র ফর্নিক্স, কিছুটা ইনফিরিয়র ফর্নিক্সেও ড্রেন করছে। তাহলে এই পার্টটা ল্যাটারাল পার্ট ধর, তাহলে এখানে ম্যাক্সিমাম ল্যাটারালি রয়েছে, সো ল্যাটারাল পার্ট অফ দ্য সুপিরিয়র ফর্নিক্সে কিছু ড্রেন করলো, কিছুটা ইনফিরিয়র ফর্নিক্সে ড্রেন করলো। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট, সিন্স অল দ্য ডাক্টস, তো মেন ফর্মেশন যেটা হচ্ছে টিয়ার ফিল্মের বা টিয়ার ফ্লুইডের, মেন ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকেই হচ্ছে, দ্যাট ইজ অরবিটাল পার্ট। But all the ducts, they are passing from the orbital part to the palpebral part and then they are getting opened into the fornices. সেই জন্যে এক্সিশন তুমি যদি আজকে শুধু প্যালপেব্রাল পার্টের করে দাও, only a palpebral part excision করি, it will amount to the excision of the entire gland, কারণ গ্ল্যান্ড গুলো তো, ডাক্টস গুলো তো ওখান দিয়ে পাস করছিল, শুধু প্যালপেব্রাল পার্ট কেটে দিলেও কিন্তু এক্সিশন করলেও কি হবে? প্রবলেম হবে। So it will amount to the excision of the entire gland as far as secretory function of the gland is concerned. Right? Clear? এটা important কিন্তু। Now এবার এই secretions গুলো আসবে, ফর্নিসে আসবে and it will get spread over the entire eye surface, eyeball, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তারপরে এবার আমাদের আসছে কিছু স্ট্রাকচার, হিস্টোলজি অ্যাকচুয়ালি। তো আমরা সবাই জানি যে গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার, টিবিউলো অ্যালভিউলার স্ট্রাকচার, তো এখানে ইট ইজ কি হচ্ছে, মাইক্রোস্কোপিক্যালি আমরা গ্ল্যান্ডিউলার টিস্যু, স্ট্রোমা, সেপ্টা এগুলো পাবো। সো এমব্রায়োলজিটা কি, এটা অনেক সময় তোদের এমসিকিউ আসে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড এমব্রায়োলজি কি, কোন স্ট্রাকচার থেকে তৈরি হয় জানিস কেউ? মানে এন্ডোডাম, মেসোডাম, একটোডাম, এগুলো তো জানিস, এক একটা আমাদের অর্গান তো কিছু থেকে কোথা থেকে তৈরি হচ্ছে। সো ল্যাক্রিমাল গ্ল্যান্ড সারফেস একটোডাম থেকে তৈরি হয়, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউতে আসে।
এবার ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আমাদের তৈরি হচ্ছে, এই যে পুরো ডিফারেন্সিয়েশন, এই যে স্ট্রাকচারস গুলো আছে আমি বলছি, যে টিবিউলো অ্যালভিওলার স্ট্রাকচার, গ্ল্যান্ডুলার টিস্যু, স্ট্রোমা, ফাইব্রোভাস্কুলার টিস্যু, হোয়াটএভার, এই যে ডিফারেন্সিয়েশনটা কিন্তু অ্যাট বার্থ পুরোপুরি হয় না। ইট কন্টিনিউস আপ টু 3 to 4 years পোস্ট ন্যাটালি। জন্মের পরেও 3-4 বছর ধরে কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ডিফারেন্সিয়েশন চলতে থাকে। ফুললি ডিফারেন্সিয়েটেড অ্যাট বার্থ ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে না, ঠিক আছে? তো অ্যাট বার্থ কিরকম থাকে, মানে বেসিক্যালি এমব্রায়োলজি যদি ভাবি, মানে প্রথমে কেমন থাকে, একটা কর্ড অফ সলিড সেলস থাকে, দেন ওটা আস্তে আস্তে লুমিনাইজেশন হতে থাকে সেলস গুলো থেকে, ঠিক আছে? এইভাবে ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফ্রম সারফেস এক্টোডার্ম তৈরি হয়। সো গ্ল্যান্ডিউলার টিস্যুর মধ্যে অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা গ্ল্যান্ড, তো কিছু অ্যাসিনাই ডাক্টস থাকবে, লোবস এন্ড লোবিউসের, আর কিছু ফাইব্রোভাস্কুলার সেপ্টা থাকবে। নাও এই দিয়েছে স্ট্রোমার মধ্যে কি থাকবে, স্ট্রোমাটা মেসোডার্মাল টিস্যু থেকে তৈরি হচ্ছে, ওখানে আমরা জানি কানেকটিভ টিস্যু, লিম্ফয়েড টিস্যু, প্লাজমা সেল, ব্লাড ভেসেল এগুলো থাকে। নাও মেন ব্লাড সাপ্লাই, মেন ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে কে সাপ্লাই করছে, ল্যাক্রিমাল আর্টারি which is a branch of ophthalmic artery. Ophthalmic artery is a branch of কার ব্রাঞ্চ, ophthalmic artery, internal carotid artery, ঠিক আছে? দেন ল্যাক্রিমাল ভেন্স কোথায় ড্রেন করে, অপথ্যালমিক ভেনে ড্রেন করে। আর লিম্ফ্যাটিক ড্রেনেজ কোথায় হচ্ছে, কনজাংটিভাল ড্রেনেজ দিয়ে। এটা ল্যাটারাল পার্টে রয়েছে, সবথেকে কাছে কে পাবে, কোনটা, প্রিঅরিকুলার লিম্ফ নোড, ঠিক আছে? সো ল্যাক্রিমাল গ্ল্যান্ডের এটা ইম্পর্টেন্ট 3 ধরনের নার্ভ সাপ্লাই আছে, ঠিক আছে? সো আজকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সিক্রিশন হচ্ছে, মানে এই যে আমাদের গ্ল্যান্ডিউলার টিস্যুটা সিক্রিট করছে, ফাইব্রোব্লাস্ট গুলো, মানে ফাইব্রোভাস্কুলার টিস্যু গুলো তোর কন্ট্রাকশন করে অ্যাসিনাইর মধ্যে সিক্রিশন ড্রেন হচ্ছে, এটা যে হচ্ছে এটা নিউরাল কন্ট্রোলটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে? সো প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস গুলো আসছে সুপিরিয়র সিক্রিটোমোটর ফাইবারস, দে আর প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস which are derived from the superior salivary nucleus, ঠিক আছে? সেন্সরি সাপ্লাই মানে হচ্ছে ধর আজকে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কোনো ইরিটেশন হয়েছে, কিছুতে কোনো টিউমার হয়েছে, কিছু ট্রমা হয়েছিল, কিছু ইনফেকশন হয়েছিল ডিরেক্ট ল্যাক্রিমাল গ্ল্যান্ডের, তার যখন সেন্সরি স্টিমুলেশন হবে, যে কোনো রকমের ইরিটেশন হলে, সেটা যখন হয়, দ্যাট সেন্সরি সাপ্লাই ইজ কামিং ফ্রম দ্য ল্যাক্রিমাল নার্ভ উইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে? আর সিম্প্যাথেটিক ফাইবারস গুলো আসছে ফ্রম দ্য ক্যারোটিড প্লেক্সাস অফ দ্য সার্ভাইকাল সিম্প্যাথেটিক্স। তাহলে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের 3 ধরনেরই ইনারভেশন আছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, সেন্সরি। প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে সিক্রিটোমোটর ফাইবারস, এটা মনে রাখতে হবে, which is derived from the superior salivary nucleus, right? আর সেন্সরিটা আসছে ল্যাক্রিমাল নার্ভ is a branch of ophthalmic division of trigeminal nerve. নাও এবারে এগুলো হচ্ছে কিছু অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস যারা অল্প সিক্রিশন কন্ট্রিবিউট করছে। দুটো নাম আনতে হবে আমাদের, কি আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ক্রস, যেটা মেইনলি আমার কোথায় থাকে, নিয়ার দ্য ফর্নিক্স থাকে, আর আপার লিডে বেশি থাকে 40 to 42, আর লোয়ার লিডে 6 to 8 কম থাকে, নামটা জানতে হবে, গ্ল্যান্ড অফ ক্রস। আর একটা কি, গ্ল্যান্ডস অফ উলফ্রিং। গ্ল্যান্ডস অফ উলফ্রিংও আরো কম নম্বরে থাকে, নিয়ার দ্য আপার বর্ডার অফ দ্য টার্সাল প্লেট। টার্সাল প্লেট মানে কোথায়, আমাদের আই লিডে আমরা জানি, which is a firm structure we feel that is due to the tarsal plate। তাহলে ওইখানে আমার এখানে গ্ল্যান্ডস অফ উলফ্রিং থাকে, আর কিছু রুডিমেন্টারি অ্যাক্সেসরি থাকে যেগুলো নিয়ার প্লাইকা, কারাঙ্কেল এখানে থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার পুরো ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কথা বললাম, ঠিক আছে? অ্যাপারেটাস মানে কিন্তু শুধু ল্যাক্রিমাল গ্ল্যান্ড না, অ্যাপারেটাস মানে হচ্ছে এই পুরোটাই, পুরো এনএলডি অফ দি ইনফিনিট মিরোস ল্যাক্রিমাল অ্যাপারেটাস। সো গ্ল্যান্ড নিয়ে আমরা এতক্ষণ বললাম, ফার্স্ট কম্পোনেন্ট, ঠিক আছে? নাও we will talk about the next component, which is, তাহলে আমরা কি বললাম, গ্ল্যান্ড গুলো থেকে ল্যাক্রিমাল ডাক্টস আসছে, ডাক্টস গুলো ওপেন করছে in the lateral part of the superior fornix, কিছুটা inferior fornix, and then they will go to পাংটা। এখানে পাংটা রয়েছে। পাংটা জিনিসটা কি, এই জায়গাটা, এই যে ছোট্ট ওপেনিং দেখা যাচ্ছে, this is the পাংটা, ঠিক আছে? So small to round oval orifice about 0.2 mm in diameter। এই যে পাংটাটা রয়েছে, পাংটাটা কিন্তু একটা হালকা একটা ইলিভেশন আছে, এই জায়গাটা সারাউন্ডের আমরা দেখবো একটা হালকা ওঠা আছে, সেটাকে আমরা বলি ল্যাক্রিমাল প্যাপিলা, মানে প্যাপিলা বলি। প্যাপিলার ওপরে পাংটাটা একটা ওপেনিংটা থাকে 0.2 mm ডায়ামিটার, এন্ড পাংটা ইজ বেসিক্যালি অ্যাভাস্কিউলার। দেখ সাদা সাদা লাগছে, দেখতে পাচ্ছিস সাইডের গুলো কিন্তু সাদা সাদা লাগছে। আর একটা ইম্পর্টেন্ট কি পার্ট, এই পাংটা ইজ প্রেজেন্ট অ্যাট দ্য জাংশন অফ দ্য ciliated part and the non-ciliated part of the eyelid। এখানে দেখতে পাচ্ছিস আইল্যাশ গুলো রয়েছে,
এখানে শেষ হলো, তারপর পাংটা, আর এখানে কিন্তু তারপর পরে আইল্যাশ নেই, পাংটার পরে এদিকে কিন্তু আর আইল্যাশ নেই। সো ইট ইজ প্রেজেন্ট এট দ্য জাংশন অফ দ্য সিলিয়েটেড অ্যান্ড দ্য নন সিলিয়েটেড পার্ট। ঠিক আছে? সো আরেকটা ইম্পর্টেন্ট হলো পাংটা ইজ সারাউন্ডেড বাই আ রিং অফ ডেন্স ফাইব্রাস টিস্যু উইচ ইজ কিপিং দেম পেটেন্ট। মানে ওর তো একটা পেটেন্সি লাগবে, কারণ ওখান থেকে টিয়ার ফ্লুইডটা পাস করবে থ্রু ক্যানালিকিউলাই আরো ফার্দার ল্যাক্রিমাল অ্যাপারেটাসে। সো এখানে একটা রিং অফ ডেন্স ফাইব্রাস টিস্যু থাকছে যা সে পেটেন্সিটা মেনটেন করে রাখছে। খুব বেশি কন্ট্রাকশন হয়ে গেলে পাংটাল সিনোসিস হয়ে যাবে, ছোট হয়ে যাবে পাংটাম, তখন ফ্লো করতে পারবে না, ওভার মানে বেরিয়ে আসবে টিয়ারটা, তাহলে ওই ফাইব্রাস টিস্যুটা ওর পেটেন্সি মেনটেন করছে। ওকে, দেন আমরা সবাই জানি পাংটামের পরে কি আসে, দুটো ক্যানালিকিউলাই আসে, তাই তো? ছবিটা আমরা এঁকেছি, তাহলে এই পাংটা ছিল এখানে, তাহলে এই যে পাংটা থেকে আসছে এটা ওপরে, এটাকে কি বলবো তাহলে? আপার ক্যানালিকিউলাই বলি, তাহলে নিচেটা লোয়ার ক্যানালিকিউলাই হবে, and they will meet to form the unite to form the common canaliculus. এবারে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে আপার লোয়ার ক্যানালিকিউলাস, এটা কিন্তু এরকম স্ট্রেট স্ট্রাকচার নয়, দেখা যাচ্ছে এটা একটু বেন্ড হয়ে যাচ্ছে এখানটা। সো অ্যাকচুয়ালি ইট হ্যাজ আ স্মল ভার্টিক্যাল পার্ট অ্যান্ড দেন আ হরাইজন্টাল পার্ট, দুটো ক্যানালিকিউলাসেরই, আপার লোয়ার দুটোরই। ঠিক আছে? তাহলে এই প্রথম ভার্টিক্যাল পার্টটা এটা 2 মিলিমিটার মতন রয়েছে, আর এই হরাইজন্টাল পার্টটা রয়েছে 8 মিলিমিটার লেন্থে। ওকে, তাহলে এই যে মাঝখানে এই যে জাংশনটা থাকছে, হ্যাঁ, মানে স্মল এরকম ভাবে ওরা যাচ্ছে, এটা স্মল ভার্টিক্যাল পার্ট দিয়ে এরকম একটা হরাইজন্টাল হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে এটা 2 মিলিমিটার, এটা 8 মিলিমিটার। তাহলে এই যে মাঝখানে জাংশনটা এখানে হলো, এখানে আমরা বলা হয় অনেক সময় একটা ডাইলেটেশন মতন থাকে, যেটাকে আমরা বলি অ্যাম্পেলা। জাংশন অফ দ্য মানে আপার লোয়ার এরি ভার্টিক্যাল আর হরাইজন্টাল পার্টের জাংশনে একটা ডাইলেটেশন থাকে, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পেলা। এবারে এরা কি করবে? they will unite to form the common canaliculus and this common canaliculus will open into the lacrimal sac. so vertical part যেটা এখানে বললাম 0.5 mm diameter, vertical 2 mm, horizontal 8 to 10 mm, dilatation is known as ampulla. now এই ক্যানালিকিউলাই গুলো যারা ইউনাইট করে 25 ডিগ্রিতে টু ফর্ম দ্য কমন ক্যানালিকিউলাস, 25 ডিগ্রিতে এটা ইউনাইট করে টু ফর্ম করে কমন ক্যানালিকিউলাস, এন্ড এই কমন ক্যানালিকিউলাস যে এখানে ওপেন করছে স্যাকে, এটা মোটামুটি 45 ডিগ্রিতে ওপেন করে, এরকম স্ট্রেট হয় না, একটু অ্যাঙ্গেল করে ওপেন করে। ঠিক আছে? নাও ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে দুটো ভালভ আমাদের জানতে হবে। একটা এখানে একটা ভালভ রয়েছে, ভালভ কি? একটা মিউকোসাল ফোল্ড, তাই না? ভালভ কি? মিউকোসাল ফোল্ড, যেগুলো আমাদের একটা ইউনিডিরেকশনাল ফ্লো অ্যালাউ করে, উল্টো দিকে অ্যালাউ করে না, রাইট? সো এইখানে একটা ভালভ থাকে, এটার নাম হচ্ছে মানে একটা জাংশন যেখানে কমন ক্যানালিকিউলাস স্যাকে ওপেন করছে, এর ভালভটার নাম হচ্ছে ভালভ অফ রোজেনমুলার। ঠিক আছে? আরেকটা ভালভ কোথায় থাকে? ইএনটিতে পড়া হয়েছে ইনফিরিয়র মিয়েটাসের ওখানে, তাই তো? যেখানে এনএলডি ওপেন করছে এখানে একটা ভালভ থাকে, এটার কি ভালভের নাম? ভালভ অফ হ্যাসনার। ল্যাক্রিমাল এই যে আমাদের ক্যানালিকিউলাস গুলো রয়েছে, দে আর লাইন বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হিস্টোলজি। তাহলে এই যে এন্ট্রিটা যেখানে হচ্ছে, এটা তাহলে এখানে একটা ভালভ অফ রোজেনমুলার রয়েছে কমন ক্যানালিকিউলাসের, এবং এখানে একটা বলে এই জায়গাটা, এগুলো এমসিকিউ, এই যেখানে লাল লাল করে সবকটা লেখা আছে এগুলো সব এমসিকিউর জন্য। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে ল্যাক্রিমাল সাইনাস অফ মেয়ার। ঠিক আছে? তাহলে এখানে ইম্পর্টেন্ট কি? অ্যাম্পালা বলে এই জায়গাটাকে, এখানে ভালভ অফ রোজেনমুলার থাকে, এখানে ভালভ অফ হ্যাসনার থাকে, আর এখানে যে ওপেনিং এর জায়গাটাকে বলে ল্যাক্রিমাল সাইনাস অফ মেয়ার, যেখানে কমন ক্যানালিকিউলাস আমার ল্যাক্রিমাল স্যাকে ওপেন করছে। এগুলো প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর ইনফ্যাক্ট ওদের মানে অ্যানাটমিতে লিখতে গেলেও লং কোয়েশ্চেনও লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেন উই আর কামিং টু দ্য স্যাক। গ্ল্যান্ড কোথায় ছিল বললাম আমি? গ্ল্যান্ড যেখানে থাকে সেটার কি নাম? হ্যাঁ, হয়তো অ্যান্ট্রোল্যাটারাল পার্টে থাকে, কিন্তু জায়গাটার কি নাম? ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ল্যাক্রিমাল স্যাক থাকে মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস এই জায়গাটাতে। ঠিক আছে? ওটার নাম হচ্ছে ল্যাক্রিমাল ফসা। ঠিক আছে? দুটো যেন না গুলিয়ে যায়। তাহলে ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড আলাদা জিনিস, আর ল্যাক্রিমাল ফসা আলাদা জিনিস। সো ল্যাক্রিমাল ফসায় থাকে ল্যাক্রিমাল স্যাক, ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে। ক্লিয়ার? এটা যেন কনফিউশন না হয়। এবারে ল্যাক্রিমাল ফসা এই জায়গাটা কোথায়? মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস মানে এই জায়গাটাতে।
কিন্তু অ্যাকচুয়ালি এই ল্যাক্রিমাল যে স্যাকটা আমাদের থাকে এটা আমরা বলি এরকম অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট আর পস্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট এরকম একটা জায়গায় মাঝখানে স্যাকটা থাকে। এই যে ল্যাক্রিমাল ফসা জায়গাটা বলছি, it is basically bounded anteriorly by anterior lacrimal crest, posteriorly by posterior lacrimal crest. এবার এগুলোর মানে কি? anterior lacrimal crest, posterior lacrimal crest মানে কি? আমরা এই যে বোনটা এখানে ফিল করতে পারছি, এখানে আছি বলছি তো, এখানে স্যাকটা আছে বলছি, ঠিক আছে? এইখানে একটা বোন আমরা ফিল করছি সবাই, এই জায়গাটা, এই হাড়টা কি? তোর এই যে ইনফ্রাঅরবিটাল মার্জিন যেটা, ওটা কি বোন? ম্যাক্সিলারি। হ্যাঁ, তো এইটারই একটা কন্টিনিউয়েশন এদিকে হয়, এইটারই ওপর দিকে একটা দিক যায় তো ফ্রন্টাল পার্ট যায় তো এই দিকটা ওপর দিকে ওঠে তো, দ্যাট ইজ বেসিক্যালি অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট, দ্যাট ইজ দ্য ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। এখান থেকে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা আমরা যখন অরবিটের মিডিয়াল ওয়াল পড়বো, অরবিট মানে কি? এই আমাদের গোটা অরবিটের মিডিয়াল ওয়ালে অনেকগুলো বোন থাকে, এই ম্যাক্সিলার ফ্রন্টাল প্রসেস থাকে, ল্যাক্রিমাল বোন থাকে, নেজাল বোন থাকে, ইথময়েড বোন থাকে, ঠিক আছে? তো ওই বোনস গুলো দিয়ে এই অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট, পস্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেজে আমার এখানে অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন উঠছে, দ্যাট ইজ ফর্মিং দ্য অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট, ঠিক আছে? তাহলে তার পেছনেই যা একটা বোন থাকবে, দ্যাট ইজ আ ল্যাক্রিমাল বোন, দ্যাট ইজ বেসিক্যালি ফর্মিং দ্য পস্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট। ওই মাঝখানের যে জায়গাটা আসছে, দ্যাট ইজ দ্য ল্যাক্রিমাল ফসা, যেখানে ল্যাক্রিমাল স্যাকটা আমার থাকছে। So it is bounded anteriorly by anterior lacrimal crest, which is formed by the frontal process of maxilla, and posteriorly by the posterior lacrimal crest, which is formed by the lacrimal bone. Right? So lacrimal sac is 12 to 15 millimeter in length, and এটাই তাহলে জানিস একদম উপরের এই যে পোর্শন যেটা ডাইলেটেশন থাকে ওটাকে আমরা বলি ফান্ডাস of the lacrimal sac, and it is basically continuing into the nasolacrimal duct. এটা আমরা সবাই জানি। তো যখন আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ডেরও কিছু অ্যানাটমিক্যাল রিলেশনস পড়ছিলাম অ্যান্টেরিয়রলি পস্টেরিয়রলি, তো ল্যাক্রিমাল স্যাকেরও কিছু রিলেশনস থাকবে, ঠিক আছে? ল্যাক্রিমাল স্যাকের রিলেশনস গুলো আমাদেরকে এই জন্যই জানতে হবে কারণ আমরা যখন ওটি করছি ডিসিআর মানে ড্যাক্রোসিস্টেক্টমি বা ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি, তখন এগুলোর অ্যাপ্লাইড অ্যানাটমি আমাদেরকে কিছু দরকার পড়ে, সেজন্য ল্যাক্রিমাল স্যাকের এই অ্যানাটমিক্যাল রিলেশনস গুলো আমাদেরকে একটু জানতে হবে। ইম্পর্টেন্টলি আগে যেটা আমরা একটু জেনে নিই যে ল্যাক্রিমাল এই যে স্যাক বা এই যে অরবিট পুরো জায়গাটা যেটা রয়েছে, এখানে একটা না পুরো মাসেল থাকে। কি মাসেল থাকে জানিস? এই পুরো অরবিট জুড়ে একটা এখানে মাসেল থাকে, ইয়েস, অরবিকুলারিস অকিউলি। এবারে কি হয়, এই যে অরবিকুলারিস অকিউলি এবং কিছু ইনফিরিয়র অবলিকের ফাইবার্স, এরা এই স্যাকটাকে না পুরো চারিদিক থেকে জড়িয়ে এরকম একটা ফাঁসা তৈরি করে রাখে, ঠিক আছে? মানে স্যাকটা এরকম ওপেন থাকে না, স্যাকটার মধ্যে একটা স্যাক ইজ সারাউন্ডেড বাই আ ফাসা which is formed by the orbicularis oculi, এরকম একটা ফাঁসার মতন হয়ে থাকে, ফাঁসা এরকম কভার করে থাকে, ঠিক আছে? সো এই যে ল্যাক্রিমাল ফাসা ইজ বেসিক্যালি ডিরাইভড ফ্রম দ্য মেন orbicularis oculi। orbicularis oculi অ্যাকচুয়ালি অনেকগুলো পার্ট থাকে, তো যেটা বাদ দে, তো যেটা ল্যাক্রিমাল পার্টে থাকে ওটা ল্যাক্রিমাল ফাইবার্স বলি বা আমরা হর্নার্স মাসেলও বলি ওটাকে, ঠিক আছে? So lacrimal fibers of orbicularis oculi and also কিছু fibers of inferior oblique, এটা দিয়ে lacrimal fascia দিয়ে পুরোটা সারাউন্ডেড থাকে, পুরো সামনের দিকে পেছন দিকে পুরোটা সারাউন্ডেড থাকে। তো এবারে যদি এবার আমরা মিডিয়াল রিলেশন খালি ভাবি যে স্যাকটা মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস রয়েছে এখানটা, তাহলে আরো মিডিয়ালি মানে নাকের দিকটা পড়ছে, এই দিকটা পড়ছে, স্যাক যদি এখানে থাকে তাহলে আরো মিডিয়ালি কি এই দিকটা পড়ছে, তাই তো? তাহলে এখানে আমার কি থাকে, কি স্ট্রাকচার থাকে, কিছু একটা সাইনাস থাকে। কি সাইনাস থাকে? ইথময়েড সাইনাস থাকে। সো মিডিয়ালি lacrimal sac in the upper part এই জায়গাটাতে is related to the ethmoid sinus, আর নিচে আসবে ওর middle meatus, একটু নিচে মিডিয়ালি এটা। সো অ্যান্টেরোল্যাটারাল রিলেশনে কি আসবে সামনের দিকে, ল্যাটারালি যেটা বললাম lacrimal ফাসাটাই মেনলি আসবে, ঠিক আছে? আর পস্টেরিয়রলিও তাহলে কি আসবে, lacrimal ফাসাই আসবে আবার, কারণ তো পুরো চারিদিকে সারাউন্ড করে রয়েছে, ঠিক আছে? তো lacrimal গ্ল্যান্ডের অ্যানাটমিটা ভাবতে বেশিক্ষণ টাইম লাগবে না। তাহলে এইদিকে মিডিয়ালি সাইনাসটা রয়েছে ইথময়েড, সামনেও ল্যাক্রিমাল ফাসা, পেছনেও ল্যাক্রিমাল ফাসা রয়েছে, তবে সামনে আরো দুটো স্ট্রাকচার ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে এমপিএল, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমিতে আমাদের লাগে। কি ব্যাপার এমপিএলটা? এখানে একটা লিগামেন্ট থাকে, মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট, একটা হোয়াইট গ্লিসেরিং স্ট্রাকচার যেটা অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টের সাথে লেগে থাকে। যখন আমরা ওটি করি, সো আমরা বলি ইফ উই আইডেন্টিফাই দ্য মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট, মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্টের ঠিক তলাতেই থাকবে হচ্ছে এই ফান্ডাস অফ দ্য ল্যাক্রিমাল স্যাক,
ল্যাক্রিমাল স্যাক তো একদম ওপরে নেই, অনেক ডিপ স্ট্রাকচার, বুঝতেই পারছিস। তাহলে যখন আমরা ডিসেকশন করছি, ইনসিশন দিচ্ছি, ওপেন করছি, সো ইফ উই ফাইন্ড দিস স্ট্রাকচার দ্য এমপিএল, মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট, তাহলে আমরা বুঝতে পারবো যে মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্টের তলাতেই আমার ফান্ডাস অফ দ্য ল্যাক্রিমাল স্যাক রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লাইড অ্যানাটমির মধ্যে পড়ছে। আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা রয়েছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট এমপিএল এর কি, যেহেতু এখানে এই লিগামেন্টটা রয়েছে স্টাফ স্ট্রাকচার, তো যে কোনো ধরনের ধর আজকে ল্যাক্রিমাল স্যাকে কোনো অ্যাবসেস হয়েছে, সোয়েলিং হয়েছে, যাই হয়েছে, যা হবে এটা বিলো দ্য ল্যাক্রিমাল মানে বিয়ন্ড মানে দ্য এমপিএল হবে, কারণ দিস লিগামেন্ট উইল রেজিস্ট দ্য সোয়েলিং, ওর ওপরে আর যেতে দেয় না কিছু। তাহলে আমরা যা সোয়েলিং অ্যাবসেস যাই পাবো, আমরা দেখবো যে বিলো দ্য এমপিএল ওই সোয়েলিং গুলো হচ্ছে, কারণ কি হচ্ছে, লেস রেজিস্টেন্স পাচ্ছে নিচে, ওপরে যেহেতু লিগামেন্ট রয়েছে তার রেজিস্টেন্স পাচ্ছে, ওখানে যেতে পারছে না। ঠিক আছে, তাহলে দুটো ইম্পর্টেন্স আছে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য স্যাক, আর একটা হচ্ছে এই অ্যাবসেস বা ফিস্টুলা যাই হয় নিচের দিকে হয়, দুটো তাহলে অ্যাপ্লাইড অ্যানাটমির মধ্যে ইম্পর্টেন্ট। আর কি আছে, অ্যাঙ্গুলার ভেন। অ্যাঙ্গুলার ভেনের ব্যাপারটা কি, এটাও আমাদের সার্জারির সময় খুব খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে যখন এই এমপিএল রয়েছে, জেনারেলি এটা যদি মিডিয়াল ক্যান্থাস হয়, মোটামুটি 8 মিলিমিটার দূর থেকে অ্যাঙ্গুলার ভেন বলে একটা স্ট্রাকচার এমপিএল কে ক্রস করে। ঠিক আছে, ভেসিয়াল ভেনের একটা ট্রিবিউটারি। সো এই যে অ্যাঙ্গুলার ভেনটা যখন ক্রস করছে, অনেকের ক্ষেত্রে কি হয়, এরকম একটা জায়গায় একটা ট্রিবিউটারি দিয়ে দেয়। ঠিক আছে, মানে এমপিএল এর একটু আগে, এমপিএল তো ক্রস করছে 8 মিলিমিটার দূরেই, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে এটার একটু আগেই এই ল্যাক্রিমাল স্যাকের কাছে এখানে আরেকটা ওর এরকম ট্রিবিউটারি দিয়ে দেয়। ঠিক আছে, তো যখন আমরা কি করি, যখন আমরা ইনসিশন দিই, তো দেয়ার ইজ আ রিস্ক অফ ইনজুরিং দ্য অ্যাঙ্গুলার ভেন, ভীষণ ব্লিডিং হতে থাকে, এটা একটা প্রবলেম হয়। তো আমরা কি বলি, মোটামুটি মিডিয়াল ক্যান্থাস থেকে এই যে 3 মিলিমিটার বিয়ন্ড আমরা যাব না, 3 মিলিমিটার বিয়ন্ড আমরা যাব না। ঠিক আছে, কারণ ওর ট্রিবিউটারিও যদি থাকে তাহলে এই দিক দিয়ে থাকবে, এর মধ্যে আর থাকবে না, তাহলে ইনজুরি টু অ্যাঙ্গুলার ভেন হওয়ার চান্স কম থাকবে। তাহলে এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমির মধ্যে এগুলো অ্যান্টেরো ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ল্যাক্রিমাল স্যাকে জানতে হবে। ঠিক আছে, দুটো জিনিস, সেটা এমপিএল আর একটা অ্যাঙ্গুলার ভেন। অ্যাঙ্গুলার ভেন 8 মিলিমিটার দূর থেকে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আগে একটা এরকম ব্রাঞ্চ দিয়ে দেয়, which may get injured during surgery, সেজন্য আমরা 3 মিলিমিটারের মধ্যেই যা ইনসিশন দেওয়ার দেবো, তার বিয়ন্ড আমরা যাব না, টু অ্যাভয়েড ইনজুরি টু অ্যাঙ্গুলার ভেন। রাইট, ওকে। আর স্কিন তো মোস্ট অ্যান্টেরিয়র রিলেশন থাকবেই, ল্যাক্রিমাল সামনে তো স্কিনই আছে। আচ্ছা, দেন আগেন আমরা জানি যে ল্যাক্রিমাল স্যাক হয়ে গেল, ইট ইজ কন্টিনিউইং টু দ্য ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট। তাহলে ন্যাজো ল্যাক্রিমাল এই যে ডাক্ট রয়েছে, আমরা জানি দুটো পার্টে থাকে, একটা ইন্ট্রো অসিয়াস পার্ট থাকে বনি ক্যানাল, আর একটা থাকে হচ্ছে ইন্ট্রামিয়েটাল পার্ট, যেটা ইনফিরিয়র মিয়েটাসে ওপেন করছে। আর ওপেনিংটা ইজ having a mucosal fold, which is a valve of Hassner, which is preventing the entry of air from entering the lacrimal sac. ঠিক আছে, সো এটা গেল আমার এনএলডি। তো এবার ল্যাক্রিমাল স্যাক আর এনএলডি এর কি রকম এপিথেলিয়াম থাকে, মোটামুটি নন সিলিয়েটেড কলামনার থাকে, দুটো লেয়ারে থাকে, ডিপার লেয়ার গুলো একটু ফ্ল্যাটেন্ড থাকে, বাস। আর ফাইব্রোব্লাস্টিক টিস্যু থাকবে, এগুলো জানলেই হবে। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা জানতে হবে, এই যে এনএলডি যেখানে ওপেন হচ্ছে এই ইনফিরিয়র মেটাসের কাছে, এখানটাতে কিছু প্লেক্সাস অফ ভেসেলস থাকে। ঠিক আছে, প্লেক্সাস অফ ভেসেলস মানে অনেক কি হয়, ইরেকটাইল ওখানে টিস্যুস থাকছে। দেন এটা কেন, আমাদের যখন সর্দি কাশি হয়, রাইনাইটিস যখন হয়, তখন আমাদের চোখ দিয়েও জল পড়ে, তো চোখ দিয়ে জলটা কেন পড়ে, হয়েছে আমার সর্দি, পড়ছে চোখ দিয়ে জল, মানে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, এই জন্যই পড়ে। যখনই ইনফিরিয়র ওখানে আমাদের কোনো এনগর্জমেন্ট হয় নাকের ওইখানে ওপেনিং এর কাছে, ওখানে একটা প্লেক্সাস আছে এনএলডির কাছে, তো ওর এনগর্জমেন্টের জন্য অ্যাকচুয়ালি কি হয়, একটা ফাংশনাল একটা অবস্ট্রাকশনের মতন হয়, সেই জন্য ল্যাক্রিমাল স্যাকেরও ওখানে একটা ওয়াটারিং আমাদের হতে থাকে। ঠিক আছে, তো এটা এখানে ইম্পর্টেন্ট। এনগর্জমেন্ট হলে কি হবে, অবস্ট্রাকশন অফ দ্য এনএলডি হবে, এবং তার থেকে ল্যাক্রিমাল স্যাকেরও অবভিয়াসলি অবস্ট্রাকশন হয়, ওটা ওয়াটারিং হতে থাকে, এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, আচ্ছা, এই ল্যাক্রিমাল স্যাকের ব্লাড সাপ্লাই না, এই ভেসেলস গুলোর নাম তোদেরকে জানতে হবে, কারণ অনেক সময় এমসিকিউতে এক্সেপ্ট বলে দেয়, এগুলো সব দিয়ে বলবে অল অফ দিস এক্সেপ্ট কোনটা। তো কি কি আছে, মোটামুটি সুপিরিয়র ইনফেরিয়র প্যালপেব্রাল আর্টারিজ, অপথ্যালমিক আর্টারি ব্রাঞ্চ, অ্যাঙ্গুলার ব্রাঞ্চ অফ ফেস্টিয়াল আর্টারি, ইনফ্রাঅরবিটাল আর্টারি অ্যান্ড স্পেনোপ্যালাটাইন আর্টারি ন্যাজাল ব্রাঞ্চ। এটা নামগুলো মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে এক্সেপ্ট বলে আসতে পারে। ঠিক আছে, ভেনাস ড্রেনেজ কোথায় হয়, অ্যাঙ্গুলার ভেনেই হবে, ইনফ্রাঅরবিটাল ভেনে হবে। আর লিম্ফ্যাটিক কোথায় হবে, মিডিয়ালি রয়েছে, তো কোথায় যাবে, সাবম্যান্ডিবিউলারে আর ডিপ সার্ভাইকালে যাবে।
গ্ল্যান্ড কোথায় যাচ্ছিল লিম্ফ্যাটিক্স গুলো? প্রি অরিকিউলারে, ঠিক আছে। আর তাহলে এটা মিডিয়ালি রয়েছে, সাবম্যান্ডিবিউলার যাবে আর ডিপ সার্ভাইকালে যাবে, ঠিক আছে। আর নার্ভ সাপ্লাই কোথা থেকে আসছে? ওই ইনফ্রাট্রক্লিয়ার নার্ভ, অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। আচ্ছা, এবার আমরা তাহলে এতক্ষণ ধরে যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে অ্যাবাউট দ্য অ্যানাটমি, মেইনলি কম্পোনেন্টস গুলোর অ্যানাটমি। এবারে ব্যাপার হলো এই যে ড্রেনেজটা হচ্ছে কি করে, মানে পাংটায় ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ফর্নিক্সে এলো, দেন পাংটায় গেল, তারপর পাংটা থেকে ক্যানালিকিউলাস থেকে স্যাক, এনএলডি, এই পুরো ড্রেনেজটা কি করে হচ্ছে এটা জানতে হবে, ঠিক আছে। তো ব্যাপার কি হয়, এখানে পাংটা ছিল, এইভাবে ওপেন হচ্ছিল এনএলডি। আচ্ছা, এই যে এনএলডিটা ইনফিরিয়র মিয়েটাসে ওপেন করে, কিরকম ডিরেকশনে গিয়ে ওপেন করে? এটাও একটা এমসিকিউ আসে। এনএলডি opens, moves in this direction and then opens into, কি বলে ওটাকে, ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি। এটাও এমসিকিউ কিন্তু, ডাউনওয়ার্ড ব্যাক, এটা ইএনটিতেও তোদের আছে নিশ্চয়ই, ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি দিয়ে ওপেন করে, ঠিক আছে। তো এখানে এটা ওপেন করলো, এটা হচ্ছে ইনফিরিয়র মিয়েটাস, ঠিক আছে। তো কি বললাম, এখানে একটা মাসেল আছে অরবিকুলারিস অকুলি, বললাম আমরা অরবিকুলারিস অকুলি মাসেল রয়েছে, এখানেও ল্যাক্রিমাল ফাসা রয়েছে। তাহলে এই যে ড্রেনেজ হয় 70% অফ দ্য টিয়ার ফিল্ম ড্রেনেজ, সেটা বেসিক্যালি হয় উইথ দ্য হেল্প অফ ল্যাক্রিমাল পাম্প বলি আমরা, ল্যাক্রিমাল পাম্প। ল্যাক্রিমাল পাম্প মানে এটা কে বেসিক্যালি করছে? এই যে আমরা বললাম যে ল্যাক্রিমাল স্যাক ইজ সারাউন্ডেড বাই একটা মাসেল, ল্যাক্রিমাল ফাসা বা ল্যাক্রিমাল পার্ট অফ দ্য অরবিকুলারিস অকুলি, যেটা আমরা হর্নার্স মাসেল বলছিলাম। তো এটা নিশ্চয়ই একটা ফাংশন আছে, এই মাসেলটা এরকম পুরোটা ঘিরে রাখার কারণ কি? কিছু তো একটা কারণ আছে। তো 70%ই মাথায় রাখতে হবে যে এই ল্যাক্রিমাল পাম্পের জন্যই কিন্তু পুরো এই গ্ল্যান্ড থেকে আমাদের ইনফিরিয়র মিয়েটাসে আসে উইথ দ্য হেল্প অফ দিস ল্যাক্রিমাল পাম্প। কি হচ্ছে ফার্স্টে, প্রথমে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে টিয়ার ফিল্ম তৈরি হলো, রাইট? সো যখন টিয়ার ফিল্ম তৈরি হচ্ছে তখন এখানে গ্ল্যান্ডটা ছিল, তাই তো, ডার্টস গুলো ওপেন করলো, এখানে এখানে একটা কি তৈরি করে এরা, তখন পাংটা তো এখানে আছে, এখানে পাংটা আছে, রাইট? এখানে একটা জিনিস তৈরি হয় আগে, যখন টিয়ারটা যখন সিক্রিট করে আসে ফর্নিক্সে, একে বলি আমরা মার্জিনাল টিয়ার ফিল্ম, মার্জিনাল টিয়ার ফিল্ম, বা আরেকটা কি নাম আছে এটার, ল্যাকাস ল্যাক্রিমালিস। লেক তৈরি করে একটা, ল্যাক্রিমালের একটা লেক তৈরি হয় আগে, ঠিক আছে। তাহলে এখানে আগে আমরা যখন চোখটা খুলে আছি, এখন তাকিয়ে আছি, তখন কি হচ্ছে, এখান থেকে ডার্টস গুলো আসছে, ফর্নিক্সে এখানে এলো, ঠিক আছে। ফর্নিক্সে এসে এখানে একটা মার্জিনাল টিয়ার ফিল্ম বা লেকাস ল্যাক্রিমালিস বা ল্যাক্রিমাল লেক তৈরি করলো। এবারে কি হবে, ল্যাক্রিমাল লেক থেকে এবার তো এই পাংটা ক্যানালিকুলা এখানে যেতে হবে, তো মোটামুটি এই পাংটায় কি করে যায়, বাই একটা ক্যাপিলারি অ্যাকশন, একটা সাকশন করে যখন টিয়ার ফিল্মটা আমাদের এখানে জমছে, তখন বাই ক্যাপিলারি অ্যাকশন এই পাংটাতে ফ্লুইডটা চলে যায়, রাইট? তো পাংটার পরে এবারে কি হয়, এটা বাদ দে, এটা বা এখানে বোঝ। তাহলে এবার এটা আমি চোখটা তখন খুলেছিল, পেশেন্ট মানে পার্সন একটা চোখ খুলেছিল, তাহলে খুলে থাকা অবস্থায় গ্ল্যান্ড গুলোর থেকে সিক্রিশন হয়ে ল্যাকাস ল্যাক্রিমালিস তৈরি হলো, মার্জিনাল টিয়ার ফিল্ম, তারপরে কি হলো, পাংটার মধ্যে ক্যাপিলারি অ্যাকশন দিয়ে ফ্লুইডটা যাচ্ছে, ব্যাস এই অবধি হলো। এবার নেক্সট স্টেপ কি হবে, এবার ধর চোখটা বন্ধ হচ্ছে, চোখ বন্ধ করলাম আমরা, ব্লিঙ্ক করলাম, ব্লিঙ্ক যখন হচ্ছে তখন কি হবে, ইট উইল স্কুইজ আপন দ্য পাংটা, পাংটাটা অতটা স্কুইজড হচ্ছে, এবং যখন আমরা চোখ বন্ধ করছি তখন এই যে মাসেলটা রয়েছিল অরবিকুলারিস, পুরোটাই সারাউন্ড করে রয়েছে, অরবিকুলারিসেরও একটা কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তো অরবিকুলারিস কিন্তু সব এই পুরোটাই সারাউন্ড করে রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এই পুরোটাই সারাউন্ড করে রয়েছে, ঠিক আছে। এবার ধর এটা আমার ক্যানালিকিউলাস আছে, এটা আমার স্যাক আছে, ঠিক আছে। তো অরবিকুলারিস মাসেলটা এরকম সারাউন্ড করে পুরোটা আছে, এইভাবেই ভাগ, ঠিক আছে। যখন এটা কন্ট্রাকশন হচ্ছে, এটা এরকম কন্ট্রাক্ট করছে, তখন কি হবে, এটা এইদিকে টানছে, এটা এইদিকে টানছে, তাই তো। মানে আজকে যদি এর মাসেলটা মাঝখানে থাকে, এরকম ব্যাপারটা কন্ট্রাক্ট করে, তাহলে এইদিকে স্ট্রাকচারটা এইদিকে আসবে, এইদিকে স্ট্রাকচারটা এইদিকে টানবে, এটুকু ক্লিয়ার।
তাহলে যদি এটা এই দিকে টানে আর এটা এই দিকে টানে, তাহলে স্যাকটা আগে ধর এরকম ছিল, তাহলে স্যাকের ভলিউমটা কি হয়ে যাবে? হ্যাঁ, কি হবে? বেড়ে যাবে। স্যাকের ভলিউমটা একটু বেড়ে গেল, এরকম হয়ে গেল, আর একটু বেড়ে গেল, আগে ছিল এরকম ধর, এখন একটু এরকম হয়ে গেল। তাহলে ভলিউম যদি বেড়ে যায়, প্রেশার কি হয়? প্রেশার কমে যাবে, ইট উইল ক্রিয়েট নেগেটিভ প্রেশার। তাহলে যদি নেগেটিভ প্রেশার হয়ে যায়, তাহলে কি হবে? ক্যানালিকুলাস থেকে ফ্লুইডটা নেগেটিভ প্রেশারের জন্য চলে আসবে হচ্ছে স্যাকে। ঠিক আছে, এবার আমি আবার চোখ খুললাম, তাহলে স্যাকের মধ্যে এখন আমার ল্যাক্রিমাল ফ্লুইডটা জমে গেল। এবার আমি আবার চোখ খুললাম, তখন কি হবে? রিল্যাক্সেশন অফ দ্য অরবিকুলারিস হবে अगेन, ভলিউম উইল রিটার্ন টু দ্য প্রি এক্সিস্টিং স্টেট, প্রেশারটা আবার বেড়ে গিয়ে কি হবে? এনএলডি তে ফ্লুইডটা ডিরেক্ট হয়ে যাবে। বোঝা গেল কি এটা? আরেকবার বলবো ব্যাপারটা কি তাহলে হলো। ফার্স্টে আমরা যখন চোখ খুলে আছি, সিক্রিশনস গুলো মার্জিনাল টিয়ার ফিল্ম থেকে পাংটায় ক্যাপিলারি সাকশন দিয়ে পাংটা অবধি গেল। এবারে আমি কি করব? চোখটা বন্ধ করছি পাংটাতে, তাহলে পাংটা যখন স্কুইজ হচ্ছে তখন ফ্লুইডটা এইদিকে ঠেলছে ক্যানালিকুলাসের দিকে, ফ্লুইডটা ঠেললো ক্যানালিকুলাসের দিকে, কিন্তু ক্যানালিকুলাস থেকে স্যাকে যাবে কি করে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তখন কি হচ্ছে? যখন চোখ বন্ধ করছি, এটা কন্ট্রাকশন হচ্ছে, এই মাসেলটা কন্ট্রাক্ট করছে। যখন কন্ট্রাক্ট করছে তখন কি হচ্ছে? এটা এইদিকে এরকম টানছে, এটাকে এইদিকে এরকম টানছে, এই স্যাকটাকে। ঠিক আছে, তাহলে স্যাকটাকে যখন এইদিকে এরকম টানছে, স্যাকের ভলিউমটা একটু বেড়ে যাচ্ছে। যেই মুহূর্তে ভলিউম বেড়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, মানে নেগেটিভ প্রেশার হয়ে যাচ্ছে। আর নেগেটিভ প্রেশার হয়ে গেলে কি হবে? ফ্লুইডটাকে টেনে নিচ্ছে। ঠিক আছে, তাহলে তখন এই অবস্থায় ফ্লুইডটা এখানে জমে যাচ্ছে স্যাকের ভেতরে। আবার আমি যখন চোখ খুলছি, তখন কি হচ্ছে? অরবিকুলারিস রিল্যাক্সেশন হচ্ছে, আবার প্রি এক্সিস্টিং স্টেটেও চলে আসছে ভলিউমটা, প্রেশার আবার আগের মতন হয়ে যাচ্ছে, মানে বেশি প্রেশার হয়ে যাচ্ছে, সেই প্রেশারে নিচের দিকে ঠেলে দিচ্ছে এনএলডি। ক্লিয়ার? এই পুরো থিওরিটার নাম হচ্ছে হর্নার্স ডুভার্নাস থিওরি। তাহলে এই পুরো ল্যাক্রিমাল পাম্প, এটা হচ্ছে ল্যাক্রিমাল পাম্প মেকানিজম, মানে হর্নার মাসল যেটা করছে, অরবিকুলারিস অকুলির ল্যাক্রিমাল পার্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর শুধু তাই নয়, তাহলে এটা আমি বললাম 70% এই ল্যাক্রিমাল পাম্প করছে, তাহলে বাকি 30% কে করছে? যে এই ছবিটাই যেটাতে বলছিলাম, ফার্স্ট এখানে জমলো, এখানে গেল। ঠিক আছে, ভলিউমটা দেখ, ভলিউমটা বেড়েছে, বুঝতে পারছিস? এটা চোপসানো মতো ছিল, এটা ভলিউমটা বেড়ে গেল, ফ্লুইড টেনে নিল, আবার চোখ খুললো, আবার প্রি এক্সিস্টেন্সে চলে গেল, ভলিউম আবার নিচের দিকে চলে গেল। ঠিক আছে, তোদের কিন্তু এটা পরীক্ষায় দেয়, ফিজিওলজি অফ টিয়ার ড্রেনেজ, এটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ওকে। তো বাকি তিনটে জিনিস হচ্ছে আরো ইম্পর্টেন্ট এখানে। তাহলে একটা তো যেটা বললাম, মেন 70% এই ল্যাক্রিমাল পাম্পের জন্যই হচ্ছে, এনএলডি তে যাচ্ছে স্যাক থেকে। আর বাকি 30% কে হেল্প করছে? বলে যে এনএলডি তে কিছু এয়ার কারেন্টস এগুলো ফ্লো করছে, যেটা ওই ডাউনওয়ার্ড হেল্প করছে। আর একটা ছিল হচ্ছে গ্র্যাভিটি তো রয়েছে, নিচের দিকে যাওয়ার জন্য হেল্প করছে। আর একটাকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভালভ অফ হ্যাসনার, যার জন্য এক ডিরেকশনেই ফ্লো করছে। ঠিক আছে, তাহলে মেন ল্যাক্রিমাল পাম্প 70%, বাকি 30% এড করছে, এডেড বাই 3 থিংস। একটা হচ্ছে কিছু গ্র্যাভিটি, মেন এয়ার কারেন্টস কিছু থাকে এনএলডি তে সেটা, আর একটা হচ্ছে ভালভ অফ হ্যাসনার। ঠিক আছে, এইভাবে পুরো ড্রেনেজটা হচ্ছে। এবার আমরা লাস্ট পার্টটাতে আসবো। তাই এটা মোটামুটি বুঝতে এই ছবিটা কিন্তু আঁকতে হবে, হ্যাঁ, যখন দিশা করবে তখন এই ছবিটা আঁকতে হবে। এবারে আমরা আসি ডিজিজ পার্টটাতে। অ্যানাটমি ড্রেনেজ হয়ে গেছে, এবার ডিজিজ পার্টটাতে আসবো। তো ফার্স্টে আমরা জানি, তোদের এবারও এমবিতে দিয়েছে ওয়াটারিং ইভ্যালুয়েশন কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, আসতেও পারে, আবার রিপিটও আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট এই পুরো যে টপিকটা পড়াচ্ছি। ওয়াটারিং অফ আইস এর আরেকটা কি নাম? ওয়াটারিং অফ আইস যখন আমরা কাউকে বলছি, তো ওয়াটারিংটা তো এমনি লেম্যানস টার্ম হলো। ওয়াটারিং এর ভালোভাবে কিভাবে বলি আমরা? হাইপার ল্যাক্রিমেশন। অ্যাকচুয়ালি দেয়ার আর টু টার্মস, একটা হচ্ছে হাইপার ল্যাক্রিমেশন আর একটা হচ্ছে এপিফোরা। তো কি ডিফারেন্স দুটোর মধ্যে? সো হাইপার ল্যাক্রিমেশন মানে হচ্ছে যখন আমরা চোখ দিয়ে জল পড়ছে, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে টিয়ার ফিল্ম সিক্রিশন বেশি হচ্ছে, এটা একটা পসিবিলিটি রয়েছে। আর একটা পসিবিলিটি কি? টিয়ার ফিল্ম তৈরি ঠিকই হচ্ছে, কিন্তু তার ড্রেনেজটা হচ্ছে না, তার জন্য ওয়াটারিং হচ্ছে। যদি প্রথম কারণটা হয় যে টিয়ার ফ্লুইড বেশি সিক্রিশন হচ্ছে, দ্যাট ইজ হাইপার ল্যাক্রিমেশন।
আর যদি এমন হয় যে অবস্ট্রাকশন হচ্ছে টু দ্য আউটফ্লো, দ্যাট ইজ এপিফোরা। ঠিক আছে, এটা ক্লিয়ার? সো হাইপার ল্যাক্রিমেশন যেটা বললাম যে এক্সেসিভ সিক্রিশন হতে পারে, যেটা এক্ষুনি বলছিলাম, বা অবস্ট্রাকশন টু দ্য আউটফ্লো। হাইপার ল্যাক্রিমেশন অনেক ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি হাইপার ল্যাক্রিমেশন। সো আমাদের মেইন সিক্রিশন কে করছে? টিয়ার ফিল্মের ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এবার ধর আজকে ল্যাক্রিমাল গ্ল্যান্ডেরই কোনো রকম টিউমার হয়েছে, কিছু ইনফেকশন হয়েছে, বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড ইটসেলফ ইজ গেটিং এফেক্টেড, তখন তার সেন্সরি সাপ্লাইটা কে ছিল বললাম? ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সেন্সরি সাপ্লাই কে ছিল? ল্যাক্রিমাল নার্ভ, ব্রাঞ্চ অফ অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সেন্সরি একটা ইরিটেশন হবে, স্টিমুলেশন হবে, তার থেকে যদি কোনো ইনক্রিজ সিক্রিশন অফ ফ্লুইড হয়, that is primary hyperlacrimation, that is direct stimulation of lacrimal gland, হয়তো কোনো lacrimal gland টিউমার সিস্ট এগুলোর জন্য হয়েছে। ঠিক আছে, আরেকটা কি আছে? রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন, যেটা মোস্ট কমন আমরা দেখতে পাই। রিফ্লেক্স মানে হচ্ছে আজকে ডাইরেক্ট ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কোনো ইরিটেশন হয়নি, ইরিটেশনটা হয়েছে আশেপাশের কোনো স্ট্রাকচারে, তার থেকে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের একটা ইরিটেশন মানে সিক্রিশনটা হচ্ছে। মানে আজকে ধরো আমার চোখে কোনো ফরেন বডি পড়লো, আমার ওয়াটারিং হবে, হবে তো, সেই ওয়াটারিংটা কেন হচ্ছে? দ্যাট ইজ রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন। ঠিক আছে, তো সেটা হতে পারে সেন্সরি স্টিমুলেশন ফিফথ নার্ভের জন্য, ইরিটেশন অফ কর্নিয়া অর কনজাংটিভা। ঠিক আছে, সো আজকে কর্নিয়াল ফরেন বডি হোক, কনজাংটিভাইটিস হোক, যাই হোক, ওয়াটারিং যা হচ্ছে দ্যাট ইজ ডিউ টু রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন। আর ধর কারোর লিডের কোনো অ্যাবনর্মালিটি আছে, ঠিক আছে, এন্ট্রোপিয়ন হয়ে আছে, বা ট্রিচিয়াসিস হয়ে আছে, মানে ইনসুলেটেড ল্যাশ হয়ে আছে, তখন কন্টিনিউয়াসলি রাবিং অফ আইল্যাশেস अगेंस्ट কর্নিয়া হয়ে যাচ্ছে, তার থেকে যেটা হবে রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন হবে। আর আরেকটা কি আছে, তাহলে এটা যখন হবে রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন, তার বিভিন্ন কজ থেকে হতে পারে, লিড, কনজাংটিভা, স্ক্লেরা, ইউভিয়াল টিস্যু, গ্লোকোমা, মানে যা যা কারণে আমরা ওয়াটারিং বলি সেগুলো সব রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন। সেজন্য যখন ওয়াটারিং নিয়ে পেশেন্ট আমার কাছে আসছে, ওদের যদি ইভ্যালুয়েশন অফ ওয়াটারিং বলে, তোকে আগে বলতে হবে যে উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্যাট ওয়েদার ইটস হাইপারল্যাক্রিমেশন অর এপিফোরা। সো হাইপারল্যাক্রিমেশনের কজ আমি বুঝবো কি করে? থরো স্লিট ল্যাম্প এক্সামিনেশন করব, সেখানে আমি এই পয়েন্টস গুলো দেখবো যে এখানে কিছু এগুলো আছে কিনা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু লিখতে হবে। স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে উই হ্যাভ টু রুল আউট এনি কজ অফ রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন, লাইক লিডে কিছু, ঠিক আছে, বা কনজাংটিভা কর্নিয়াতে কিছু আছে কিনা। নেক্সট হচ্ছে সেন্ট্রাল হাইপারল্যাক্রিমেশন। সেন্ট্রাল মানে হচ্ছে কান্না পেলে আমাদের চোখ দিয়ে জল বেরোয়, দ্যাট ইজ সেন্ট্রাল হাইপারল্যাক্রিমেশন। ঠিক আছে, তো মেইনলি হাইপারল্যাক্রিমেশনের এই তিনটে ভাগ আছে। নাও উই উইল জাস্ট কভার অ্যাবাউট দ্য এপিফোরা পার্ট। সো এপিফোরা একটা যেটা বললাম অবস্ট্রাকশন টু দ্য আউটফ্লো, তো একটা হতে পারে ফাংশনাল অবস্ট্রাকশন, মানে ল্যাক্রিমাল পাম্প ফাংশন করছে না, তার জন্য যাচ্ছে না সেটা। আর একটা হতে পারে অ্যানাটমিক্যাল অবস্ট্রাকশন, মানে কিছু স্ট্রাকচার অ্যানাটমিক্যালি মানে ফিজিক্যালি কি অবস্ট্রাকশন করছে বলে হচ্ছে। ঠিক আছে, তোদের এবার কিছু ইনভেস্টিগেশন যখন দেয় আমাদেরকে কিছু কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে কি কি কজ হতে পারে? এই পুরো যে পাথওয়েটা আছে, এই পুরো পাথওয়ের মধ্যে যে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন হয় তাহলেই এপিফোরা হবে, রাইট? তাহলে ফার্স্ট স্টার্ট করছি আমরা পাংটা দিয়ে। যদি আমরা বলেছিলাম পাংটা ইজ সারাউন্ডেড বাই সাম রিং অফ ফাইব্রাস টিস্যুস, যেটা প্যাটেন্ট রাখছে, যদি কোনো কারণে সেটা প্যাটেন্সি হারিয়ে যায়, পাংটা সিনোসিস হয়ে গেল, তাহলে কি হবে? বেরিয়ে যাবে জল, যেতে পারবে না। ঠিক আছে, বা পাংটামের যে কোনো রকমের ল্যাক্সিটি অফ লিড হয়েছে, ইভার্সন অফ পাংটাম হয়ে গেছে, ম্যাল পজিশন, লিড ম্যাল পজিশন হয়েছে, তার জন্য মানে লিড ম্যাল পজিশন মানে কি এরকম যদি এখন এইভাবেই হয়ে থাকে পাংটাটা একটু বেরিয়ে এইভাবে লিড হয়ে থাকে, তখন তো ওটা ফ্লো করতে পারবে না ক্যানালিকুলাসে, তাই না? তাহলে সেই জন্য আমাদেরকে জানতে হবে যে এই কজগুলো যখন আমরা স্লিট ল্যাম্প এক্সামিনেশন করছি, তাহলে আমাদেরকে এগুলো দেখে নিতে হবে যে কজ অফ হাইপারল্যাক্রিমেশন কিছু আছে কিনা, তার সাথে পাংটাল সিনোসিস বা পাংটাল লিড মানে লিড ম্যাল পজিশন কিছু আছে কিনা, পাংটাল লিভারশন কিছু আছে কিনা, এটা আমাদের দেখে নিতে হবে। তারপর নেক্সট কোথায় অবস্ট্রাকশন হতে পারে? ক্যানালিকুলাস, ক্যানালিকুলার কোনো টিউমার হয়েছে, ওখানে কোনো স্টোন হয়েছে, কিছু অবস্ট্রাকশন হয়েছে, ফরেন বডি হয়েছে, হতে পারে স্ট্রিকচার হয়েছে। ল্যাক্রিমাল স্যাক, তারপর ল্যাক্রিমাল স্যাকে কি হতে পারে? अगेन ইনফেকশন হতে পারে। আরেকটা কিছু হয় কি, অনেক সময় কিছু গ্র্যানুলোমাটাস ডিজিজ হয়, লাইক টিউবারকুলোসিস। স্যাকেও কিন্তু টিবি হয়, খুব কমন, অনেক সময় হয়। তো কোনো গ্র্যানুলোমাটাস ডিজিজ আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো স্টোন আছে কিনা, এগুলো দেখতে হবে। আর লাস্টলি আসছে আমার এনএলডির যদি কোনো অবস্ট্রাকশন হয়, সেটা হতে পারে যে কোনো রকম কারণে, আমরা তো বললাম যে এনএলডি বাই স্যাকের কি হয়, এগুলো একটা মানে লুমেনটা আস্তে আস্তে লুমিনাইজেশন হয়, পুরোপুরি তো হয় না, কোনো কারণে ধরো একটা মেমব্রেন হয়ে আছে, লুমেনটা তৈরি হয়নি, ঠিক আছে, এটা দিয়েছে পার্শিয়াল ক্যানালাইজেশন হয়েছে বা এগুলো হয়েছে,
আর একটা কি হয় ডিএনএস, ডিভিয়েটেড ন্যাসাল সেপ্টাম, যেটা আমাদের ইএনটিতে হয়। তারপরে কি হাইপারট্রফি টার্বিনেট, পলিপ, এগুলো যদি কারোর থাকে, এগুলো কি হচ্ছে ফিজিক্যালি অবস্ট্রাকশন করছে এনএলডিতে, সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে একটা অবস্ট্রাকশন টু দ্য আউটফ্লো হবে, এপিফোরা হবে। ঠিক আছে, তো আমি এটাকে ইভ্যালুয়েট করব কি করে? তাহলে আমি আগেই বললাম ইভ্যালুয়েশন অফ ওয়াটারিং যখন দেবে আমাকে আগে স্লিট ল্যাম্পটা বলতে হবে। ওকে, স্লিট ল্যাম্পে এনিথিং পাংটাম থেকে শুরু করে আইলিড বা কনজাংটিভার কোনো এটা একদম যেভাবে বলেছি সেভাবেই কিন্তু বলতে হবে। কোনো লেশন কিছু আছে কিনা এগুলো আমাকে আগে রুল আউট করে নিতে হবে। দেন এবার প্রপার আমরা টেস্টে যাব, মানে রিগার্জিটেশন টেস্ট এগুলোতে আসবো। তো ফার্স্ট হচ্ছে রপ্লাস। রপ্লাস হচ্ছে আমাদের ক্লিনিক্সে ওদের প্রসিডিওরে সবসময় জিজ্ঞাসা করা হয়, আর তোরা কখনোই ঠিক করে বলতে পারিস না। ঠিক আছে, সো রপ্লাসের ফুল ফর্ম কি? ইট ইজ নট রিগার্জিটেশন অফ প্রেশার অফ পাস, প্রথম কথা হচ্ছে এটা। সো ইট ইজ রিগার্জিটেশন অন প্রেশার ওভার ল্যাক্রিমাল অ্যাপারেটাস সিস্টেম। কি হয়, মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস যেখানে ল্যাক্রিমাল স্যাক থাকে, ওখানে যখন আমরা প্রেশার দিই, যদি আমরা দেখি যে একটা পাংটাল মানে পাংটা থেকে মানে মিউকোপুরুলেন্ট ফ্লুইড এগুলো বেরিয়ে যাচ্ছে, সো ইট ইজ বেসিক্যালি ইন্ডিকেটিং যে আমার এনএলডিতে কোনো অবস্ট্রাকশন আছে। এক্স্যাক্টলি কোন লেভেলে বোঝা হতে যায় না, কিন্তু হ্যাঁ মোটামুটি যদি মিউকোপুরুলেন্ট ফ্লুইড বেরোয় ওটা বোঝা যায় যে এনএলডির কাছেই অবস্ট্রাকশনটা আছে, ডিস্টাল টু ল্যাক্রিমাল স্যাক কোথাও একটা অবস্ট্রাকশন হয়েছে। তাহলে এটা ধরো যেখানে আমার সিরিঞ্জিং করার ফ্যাসিলিটি নেই, সেখানে একটা সিম্পল টেস্ট রপ্লাস আমরা জাস্ট মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস প্রেশার দিয়ে we will find out any regurgitation of mucopurulent fluid is happening or not. ঠিক আছে, তো অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস যখন হয়, যদি অ্যাকিউট কারণ ইনফেকশন হয়ে থাকে স্যাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রপ্লাস করব না, কারণ এটা পেইনফুল ব্যাপার, পেইনফুল কন্ডিশনে we will not do any রপ্লাস। এমনি যদি কেউ ওয়াটারিং বলে we can do রপ্লাস, পেইনফুল কন্ডিশন যখন হবে তখন রপ্লাস করব না। ঠিক আছে, রপ্লাসের পরে আছে ফ্লুরোসিন ডাই ডিসঅ্যাপিয়ারেন্স টেস্ট। এটা জেনারেলি আমরা বাচ্চাদের ক্ষেত্রে করি। এটা এক্স্যাক্ট কোন লেভেলের সেমি কোয়ান্টিটেটিভ টেস্ট, মানে কোথায় ব্লক হয়েছে ঠিক বোঝা যায় না। কি করা হয় দেখ, বলা হচ্ছে 1 ড্রপ অফ 2% ফ্লুরোসিন আমরা কনজাংটিভাল স্যাকে দিই, তারপর ভলিউম অফ টিয়ার লেগ নোট করি যে আগে পরে কত আছে। যদি টিয়ার ফ্লুইড ড্রেন করে যায় তাহলে বুঝতে হবে ভালো আছে, আর যদি কি একই আছে টিয়ার মানে একই রকম আছে মানে ড্রেন হচ্ছে না, যদিও এটা করা হয় না। এটা তোদের নামটা জেনে রাখতে হবে, এটা বাচ্চাদের মেনলি করা হয় কনজেনিটালের ক্ষেত্রে, সো এটা অতটা নামটা জানাটা ইম্পর্টেন্ট। নাও এবার দুটো জিনিস আমাদের জানতে হবে, সিরিঞ্জিং এন্ড প্রবিং, এই দুটো তোদেরকে জানতেই হবে। সিরিঞ্জিংটা কি করা হয়, একটা ফার্স্টে যে কোনো রকম সিরিঞ্জিং প্রবিং যাই করবো আমাকে অ্যানাস্থেশিয়া করতে হবে, টপিক্যাল অ্যানাস্থেশিয়া পেশেন্টকে দিতে হবে, আইডিয়ালি পেশেন্ট শুড বি সুপাইন। আমরা এই যে সিরিঞ্জিং করি, একটা সিরিঞ্জ মানে একটা সিরিঞ্জ থাকছে এবং একটা ল্যাক্রিমাল ক্যানুলা মতন থাকছে। ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গুলারের একটা ল্যাক্রিমাল ক্যানুলা থাকে। তো ফার্স্টে আমরা কি করি, পেশেন্টকে অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে এই যে পাংটাম আছে, পাংটামটা রয়েছে, আমরা আগে পাংটামকে ডাইলেট করি উইথ দ্য হেল্প অফ আ ইনস্ট্রুমেন্ট নোন অ্যাজ নেটেলশিপ পাংটাম ডাইলেটার। ঠিক আছে, পাংটাম ডাইলেটার দিয়ে আমরা আগে পাংটামটাকে একটু ডাইলেট করি। এরপরে আমরা কি করি, উই ইন্ট্রোডিউস আ নিডল ল্যাক্রিমাল, একটা সিরিঞ্জ অ্যাটাচড উইথ আ ল্যাক্রিমাল ক্যানুলা, এবং এর মধ্যে আইদার ডিস্টিল ওয়াটার থাকবে কি টপিক্যাল অ্যান্টিবায়োটিক কিছু ড্রপ থাকবে। কি হয়, এই যে ক্যানুলাটাকে আমরা এবার এখানে ইনসার্ট করব। ক্যানুলা কি, ক্যানালিকুলাগুলো কেমন ছিল, প্রথমে ভার্টিক্যাল তারপর হরাইজন্টাল, তাই তো? সো আমরা যখন পাংটাল ডাইলেটও করছি আমরা ওই ডিরেকশনেই করি। যখন ল্যাক্রিমাল ক্যানুলাটা এরকম বেঁকা মতন হয়, এরকমই হয়, এরকম অ্যাঙ্গুলেটেডই হয় ক্যানুলাটা। ঠিক আছে, তো আমরা যখন ক্যানুলাটাকে ইনসার্ট করছি আমরা কি করবো, ফার্স্টে কিছুটা ভার্টিক্যাল যাব, তারপরে এরকম হরাইজন্টাল যাব। ঠিক আছে, দিয়ে এবার আমরা ডিস্টিল ওয়াটার বা অ্যান্টিবায়োটিক যা আছে পুশ করব। যদি পেশেন্টের দেখি যে নর্মাল আছে, পুরো ড্রেনেজ ঠিকঠাক হচ্ছে, তাহলে বুঝতে হবে ওর ল্যাক্রিমাল অ্যাপারেটাস নর্মাল আছে, কোথাও কোনো ব্লক নেই। কিন্তু এবার যদি দেখি যে ওর কোনো একটা পাংটাম দিয়ে বেরিয়ে আসে, তাহলে আমাকে ইন্টারপ্রিট করতে হবে যে ওর কোথায় ব্লক আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ধর আজকে আমি দেখলাম সিরিঞ্জিং করলাম এখানে এই দুটো পাংটাম দিয়ে, তো আজকে এখানে আমি তোর সিরিঞ্জিং করলাম, জলটা আমি এখানে গেল। ঠিক আছে, যদি এবার পাংটাল সিনোসিস কারুর হয়, পাংটামটা শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু ওই ল্যাক্রিমাল ক্যানুলাটা ঢুকবেই না। ঠিক আছে, এবার আমি কি দেখলাম, যদি সেম পাংটা দিয়ে রিগার্জিটেশন হলো, সেম পাংটাম, তাহলে কি ইন্টারপ্রিটেশন হতে পারে, কোথায় ব্লক থাকতে পারে?
আমি এই পাংটাম দিয়ে সিরিঞ্জিং করলাম, কমন ক্যানালিকিউলাস হলে তো উল্টো দিক থেকেও আসবে, সেম পাংটাম দিয়ে বেরোচ্ছে, মানে সেই সেম ক্যানালিকিউলার ব্লক আছে, যেই পাংটাম দিয়ে বেরোচ্ছে, মানে এখান দিয়ে গেল, এখানেই কোনো ব্লক ছিল, ধাক্কা খেয়ে আবার চলে এসেছে ব্যাক করে, ঠিক আছে? তাহলে যদি সেম পাংটাম দিয়ে বেরোয়, রিগার্জিটেশন হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আইদার পাংটাল লেভেলে কোনো অবস্ট্রাকশন রয়েছে ওই পাংটামটা, বা ওর ওই সেম ক্যানালিকুলাসে কোনো প্রবলেম আছে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করি, অপোজিট পাংটাম দিয়েও একবার সিরিঞ্জিং করে দেখি। তখন আমরা দেখবো যে অপোজিট পাংটাম দিয়ে যখন করছে তখন পেশেন্ট বলছে হ্যাঁ গলায় জল যাচ্ছে। এই যে প্যাটেন্ট মানেটা কি, আজকে চোখে ড্রপ দিলে কিছু সময় দেখবি গলা যেতে তো লাগে, লাগে তো, গলায় যাচ্ছে কি করে, এটা এই যাচ্ছে। তো যখন আমরা সিরিঞ্জিং করছি তখনও আমরা কি দেখবো যে গলায় জল যাচ্ছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে, রাইট? তাহলে এবার যদি এমন হয় যে অপোজিট পাংটাম দিয়ে এই মানে এখানে গেল, এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়, মানে কমন ক্যানালিকিউলাসে, তাহলে কোথা দিয়ে এবার বেরোবে, দুদিক দিয়ে বেরোবে, ঠিক, মেনলি বেরোয় অপোজিট পাংটাম দিয়ে, কিছুটা এদিক দিয়েও বেরোয়, ঠিক আছে? কমন ক্যানালিকুলাসের ইম্পর্টেন্ট হচ্ছে রিগার্জিটেশন যে ফ্লুইডটার হয়, দ্যাট ইজ ইউজুয়ালি আ ক্লিয়ার ফ্লুইড, ঠিক আছে? এবার ধর আজকে এনএলডির কোনো অবস্ট্রাকশন হয়েছে, এখানে কোনো অবস্ট্রাকশন হয়েছে, মানে ফ্লুইডটা পুরো এত দূর গেছে, এইখানে গেছে, এখানে কি ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে এবার ও কোথায় যাবে, উল্টো দিক দিয়ে বেরোবে, অপোজিট পাংটাম দিয়ে কিন্তু বেরোবে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে যে ফ্লুইডটা বেরোবে, ইট উইল বি আ মিউকোপুরুলেন্ট ফ্লুইড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কমন ক্যানালিকুলার যদি ব্লক হয় সেখানেও কিন্তু আমার অপোজিট পাংটাম দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, কিন্তু দ্যাট ইজ আ ক্লিয়ার ফ্লুইড। আর যদি আমরা দেখি যে মিউকোপুরুলেন্ট মানে মিউকাস ফিল্ড একটা আছে পুরুলেন্ট ফ্লুইড, দ্যাট ইউজুয়ালি ইন্ডিকেটস আর এনএলডি অবস্ট্রাকশন, মানে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টে অবস্ট্রাকশন হয়েছে। এইভাবে আমরা বুঝবো। আরো কনফার্ম করি কিভাবে, আমরা প্রবিং করি। প্রবিংটা কি জিনিস, বোম্যান্স প্রোব বলে একটা প্রোব হয়, বোম্যান্স প্রোব, এরকম মতন দেখতে হয় একটা, এরকম একটা মতন থাকে, আর এরকম একটা প্রোবের মতন থাকে, ঠিক আছে? ডিফারেন্ট সাইজের পাওয়া যায় ডিফারেন্ট এজের জন্য। তো প্রবিংটাও আইডিয়ালি আমার ওরকম আমি অ্যানাস্থেসিয়া দেব। তোদের প্রবিংটা এখানে পড়িস না, আমি জাস্ট ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারবি প্রবিংটা কি জিনিস। এটাও বেসিক্যালি আইডেন্টিফাই করে আমার ক্যানালিকিউলার ব্লক হয়েছে না এনএলডি ব্লক হয়েছে। তো একটা তো আমরা সিরিঞ্জিং করে বুঝছি বাই দ্য টাইপ অফ ফ্লুইড। তো কি হয়, প্রোবটা যখন আমি এখানে ইনসার্ট করছি, এভাবে যাচ্ছে প্রোবটা, আজকে ধর আমার ক্যানালিকিউলাস এখানে কোনো ব্লক হয়েছে, ঠিক আছে, এখানে কোনো ব্লক হয়েছে এই জায়গাটাতে, তাহলে এখানে কি আছে, স্যাক আছে। তাহলে যখন প্রোবটা ইনসার্ট করছি তখন কি হবে, আর যেতে পারছে না, এটা তো এনএলডি একটা বনি ক্যানাল, আমরা জানি এনএলডি একটা বনি ক্যানাল মতন, মানে বনি ক্যানাল অবধি পৌঁছতে পারছে না, তার আগেই ওকে আটকে যেতে হচ্ছে প্রোবটাকে, ঠিক আছে? তাহলে যদি এই কমন ক্যানালগুলোতে কোনো ব্লক থাকে, তাহলে এই অবধি যেতে পারলো না, মানে স্যাকের আগেই আটকে গেল, স্যাকের গায়ে আটকে গেল, তাহলে সেই ক্ষেত্রে উই গেট আ সফট স্টপ, যেহেতু স্যাকের গায়ে আটকে যাচ্ছে, বোন অবধি পৌঁছতে পারছে না। কিন্তু ধর আজকে কারুর এই এনএলডির এখানে কোনো অবস্ট্রাকশন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি বোম্যান্স প্রোবটা যখন ইনসার্ট করছি, মানে স্যাক অবধি গেছে, স্যাক অবধি গিয়ে এখানে হাড়ে যখন এলো ইন্ট্রাওসিয়াস পার্টে, তখন গিয়ে ও আটকালো, তাহলে দেখুন সেই ক্ষেত্রে উই গেট আ হার্ড স্টপ। তোদেরকে এই প্রশ্নটাই করা হয়, সফট স্টপ কি আর হার্ড স্টপ কি, ঠিক আছে? তাহলে এটুকু তোদেরকে সিরিঞ্জিং প্রবিং এর মধ্যে জানতে হবে। আর কি আছে, ইনভেস্টিগেশন, সিরিঞ্জিং প্রবিং হলো, আর এগুলো ইনফারেন্স যেগুলো বললাম ওটাই যেটা ডিসকাস করলাম, ঠিক আছে? আর জোনস ডাই টেস্ট একটা হয়, বেসিক্যালি জোনস ডাই টেস্ট যেটা হয় সেটা হচ্ছে তোদের মানে পার্শিয়াল অবস্ট্রাকশন, টোটাল অবস্ট্রাকশন না ফাংশনাল অবস্ট্রাকশন বোঝা হয়। জোনস ডাই টেস্টে কি, ধর আজকে কারোর ওয়াটারিং হচ্ছে, ঠিক আছে, সো পেশেন্টকে আমি কি করলাম, যেটা টেস্ট 1 সেখানে আমরা একটা ফ্লুরোসিন দিলাম, ঠিক আছে, প্রাইমারি যেটা জোনস টেস্ট 1, একটা ড্রপ অফ ফ্লুরোসিন দেওয়া হলো কনজাংটিভাল সেকেন্ড, ঠিক আছে, ড্রপ দিয়ে আমরা 5 মিনিট বাদে একটা কটন টিপ অ্যাপ্লিকেটর না ইনফেরিয়র টার্মিনেটর এখানে রাখবো। যদি দেখি 5 মিনিট বাদে ওইটা কটন টিপ অ্যাপ্লিকেটরটা স্টেন হয়েছে, মানে ওর ফ্লো ঠিক হচ্ছে, ফ্লোয়ে কোনো অবস্ট্রাকশন নেই, মানে ওর একটা হাইপার ল্যাক্রিমেশন হচ্ছিল, এটা জোনস টেস্ট 1। এবার যদি কারোর দেখি আমি যে ওই কটন টিপ অ্যাপ্লিকেটরটা ভেজেনি, মানে ফ্লুইডটা আসেনি, তাহলে আমাকে 2 করতে হবে, জোনস টেস্ট 2 করতে হবে। সেখানে কি, সেখানে আমরা সিরিঞ্জিং করব,
মানে ফ্লোরোসিন ডাই দিয়েছি, ড্রপ দিয়েছি, দিয়ে এবার সিরিঞ্জিং করছি। সিরিঞ্জিং করার 5 মিনিট বাদে আবার দেখবো যে ওটা স্টেন হচ্ছে কিনা। যদি তখন ওটা স্টেন হয়ে যায় মানে বুঝতে হবে কোনো পার্শিয়াল অবস্ট্রাকশন ছিল, যেটা আমি সিরিঞ্জিং করেছি বলে চলে গেছে আর ফ্লোটা হয়ে গেছে। আর যদি দেখি তখনও হচ্ছে না, তখন আমাকে বুঝতে হবে ওটার কোনো টোটাল অবস্ট্রাকশন আছে বা ওর ফাংশনাল কোনো ল্যাক্রিমাল পাম্প ফেলিওর হয়েছে, যার জন্য যাচ্ছে না। এটাই হচ্ছে জোনস টেস্ট 1 আর 2। বোঝা গেছে? এটা ক্লিয়ার আছে? এটাই এখানে দিয়েছে। পার্ট 1 গেল, যে কোনো পেলো না, তারপরে 2 করলাম। 2তে যদি পাই আমরা তাহলে বুঝতে হবে পার্শিয়াল কোনো অবস্ট্রাকশন হয়েছিল, আর যদি তাও না হয় তাহলে বুঝতে হবে যে কোনো মানে ব্লক হয়েছে বা ডিফেক্টিভ ল্যাক্রিমাল পাম্প মেকানিজম হয়েছে, যেটা বললাম। ঠিক আছে? আর কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস এর নামগুলো জানতে হবে, যে কোথায় এক্স্যাক্টলি ব্লক হয়েছে। মানে আমরা ডাই দিয়ে ইমেজিং করি, ড্যাক্রিওসিস্টোগ্রাফি এগুলো আমরা দিই। আর কি আছে, বিশেষ করে এটা তোর মানে ডাইভার্টিকিউলা, ফিস্চুলা, স্টোন টিউমার এগুলো ধরা পড়ে। ঠিক আছে? আর কি আছে এটার নাম, বাকি কিছু এগুলো ছবিগুলো দিয়েছে, ওই জানতে হবে না। আর এই নামগুলো তো তোদের জানতে হবে। ঠিক আছে? সিটি স্ক্যান করতে পারি, এইসব এগুলো জানতে হবে। ড্যাক্রিওস্কোপি এইগুলো নাম। ড্যাক্রিওসিস্টোগ্রাফিটা ওদের ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করানোর সময়। মানে আমরা ডাই দিয়ে ইমেজিং করি, ড্যাক্রিওসিস্টোগ্রাফি অনেক ক্ষেত্রে ইএনটি, মানে যেহেতু সিটি স্ক্যানটা কেন, অনেক সময় কিছু ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিও থাকে, মানে ম্যাক্সিলোফেশিয়াল অ্যাবনর্মালিটি থাকলেও কিন্তু কি হয়, এই নাকের হাড়ের একটা ডিফেক্ট হয়ে যায়। তাহলে সেগুলোও কোনো আছে কিনা দেখার জন্য আমার সিটি স্ক্যান এগুলো করে নিতে হয়, ইমেজিং গুলো। ঠিক আছে?